আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় বাক্য প্রকরণ, যা তোমাদের বাংলা ব্যাকরণের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের শেষের দিক থেকে আলোচনাটা করা শুরু করেছিলাম। আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ যে পরিচ্ছেদ রয়েছে, অর্থাৎ প্রথম পরিচ্ছেদকে আমরা সর্বশেষ এই জন্যই বলছি যে আমরা উল্টা পাশ থেকে শুরু করেছিলাম। আজকে বাক্য প্রকরণের পার্ট 1 এটা নিয়ে কথা বলবো। আমরা এই বাক্য প্রকরণটা দুটো ক্লাসে বিভক্ত করেছি। আজকে আলোচনা করব বাক্যের কয়টি অংশ থাকে এবং সার্থক বাক্যের কয়টি গুণ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, বার্ষিক পরীক্ষার সিলেবাসে আজকে কিন্তু তোমাদের নবম ক্লাস, ইতোপূর্বে কিন্তু 8টি ক্লাস হয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র কিন্তু একসাথে কাউন্ট করা হচ্ছে। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে অবশ্যই বাসায় কিন্তু HW করবেন। একটু খেয়াল করো, বাক্য আসলে কি? বাক্য হচ্ছে যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেটাকে বাক্য বলা হয়। অবশ্যই বাক্যটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছি একটি বাক্যের কয়টি অংশ থাকে? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বাক্যের দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। একটি বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি, উদ্দেশ্য এবং বিধেয়। এই উদ্দেশ্য বিধেয় এটা আমাদের কেন জানতে হবে? কারণ আমরা বাক্য ব্যবহার করি, কিন্তু আসলে উদ্দেশ্য কোনটি, বিধেয় কোনটি, এটা কিন্তু আমরা জানি না। উদ্দেশ্য এবং বিধেয় জানার আগে আমি একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। যেমন আমি বললাম, স্বপন ভালো ফুটবল খেলে। স্বপন ভালো ফুটবল খেলে, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে স্বপন। ইংরেজিতে যেটাকে আমরা সাবজেক্ট বলি, বাংলাতে সেটাকে বলা হয় উদ্দেশ্য। তাহলে এটাই স্বপন হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে এই উদ্দেশ্য ব্যতীত বাক্যের যে বাকি অংশগুলো থাকে, এই পুরোটাকে বলা হয় বিধেয়। এখন আমরা জানবো আসলে উদ্দেশ্য কাকে বলে। উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাই উদ্দেশ্য। আমি আবার বলছি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাই উদ্দেশ্য। তাহলে দেখো, এই বাক্যে কার সম্পর্কে বলছে? স্বপন সম্পর্কে বলছে। তাহলে এই বাক্যে স্বপন হচ্ছে উদ্দেশ্য। এখন একটু জেনে নেই যে এই বিধেয় কাকে বলে। বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, আবার বলছি, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। দেখো তো একটু, এই উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে না যে ভালো ফুটবল খেলে, তাহলে স্বপন হচ্ছে উদ্দেশ্য। ভালো ফুটবল খেলে, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাই হচ্ছে বিধেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় আবার এই উদ্দেশ্য এবং বিধেয়ের কিন্তু অনেক সময় কি থাকে? সম্প্রসারক থাকে। সম্প্রসারক জিনিসটা কি? সম্প্রসারক হচ্ছে যে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। আমি যদি এই বাক্যটি এভাবে বলি যে মেধাবী ছাত্র, আমি বললাম মেধাবী ছাত্র স্বপন, তাহলে স্বপন কেমন ধরনের ছাত্র? মেধাবী ছাত্র। তাহলে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কেমন? যে মেধাবী ছাত্র স্বপন। তাহলে এই মেধাবী ছাত্রটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের সম্প্রসারক। এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। তাহলে আমরা কি জানলাম? যে উদ্দেশ্য সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দেয়া হয় সেটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। আবার ঠিক তেমনিভাবে অনেক সময় কিন্তু এই আমাদের বিধেয়েরও কিন্তু
অতিরিক্ত তথ্য দেয়া থাকে সেটাকে বলা হয় বিধেয়ের সম্প্রসারক। তোমরা তোমাদের এই ক্লাসটা আমরা কিন্তু উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয়ের সম্প্রসারকগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয় যে পঞ্চম অধ্যায়ের সর্বশেষ পরিচ্ছেদ বাক্যে পদসংস্থাপন রীতি বা বাক্যের পদক্রম, এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে কোনটিকে উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়, কোনটিকে বিধেয়ের সম্প্রসারক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো। এখন আমরা জানবো যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে। সার্থক বাক্য বলতে কি? একটি পরিপূর্ণ বাক্য, একেবারে খাঁটি বাক্য, যে বাক্যের মধ্যে কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের ত্রুটি নেই, এরকম একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। দুই নাম্বার হচ্ছে আসক্তি। এটাকে অনেকেই বলে আসক্তি, নট আসক্তি। এটা কিন্তু আসক্তি, এটা নট কিন্তু আসক্তি। আসক্তি বলা যাবে না, এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে আসক্তি, মানে এখানে হচ্ছে তয় তয় সংযুক্ত, মানে তয় প্লাস তয় তয় সংযুক্ত, মনে রাখবা। আর 1 নম্বর হচ্ছে যোগ্যতা। এখন এই যে একটা সার্থক বাক্যের এই তিনটে গুণ যে থাকা জরুরি, এই তিনটে গুণ কেন থাকা জরুরি আমরা একটু উদাহরণের মধ্য দিলে বুঝতে পারবো যে কিভাবে এবং কেন এটার দরকার। একটু খেয়াল করো, আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষার সংজ্ঞা হচ্ছে বাক্যের এক পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ জাগে, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। আমি আবার বলছি, বাক্যের একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে আগ্রহ জাগে সেটাকেই বলা হয় আকাঙ্ক্ষা। একটু খেয়াল করো, আমি যদি বলি যে এভাবে বললাম যে চন্দ্র পৃথিবীর চারদিকে ... চন্দ্র পৃথিবীর চারদিকে, এতটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে কিন্তু তোমরা আমার দিকে অবশ্যই তাকিয়ে থাকবে এবং অধীর আগ্রহে চেয়ে থাকবে যে স্যার তারপর কি বলেন। এই যে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা ইচ্ছা, আরেকটি পথ শোনার যে ইচ্ছা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যদি এই বাক্যটি চন্দ্র পৃথিবীর চারদিকে, এটা কিন্তু এখানে কিন্তু আকাঙ্ক্ষা কি, আমাদের যে আকাঙ্ক্ষা থাকে এটা কি পরিপূর্ণ হয়েছে? নো, এখানে একটা আকাঙ্ক্ষা থেকেই যা, তাহলে এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হয়নি। যদি বলি চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, তখন কিন্তু নিশ্চয় এখানে এই বাক্যে কিন্তু আর আকাঙ্ক্ষা থাকে না, তখন সেটা হয়ে যাবে সার্থক বাক্য। অর্থাৎ চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, অর্থাৎ এটার মধ্যে এটা কিন্তু একটি পরিপূর্ণ বাক্য। যদি আমি ঘুরে না দিতাম চন্দ্র পৃথিবীর চারদিকে, তাহলে এতটুকু হয়তো কি আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যেত, অর্থাৎ আকাঙ্ক্ষা নিবৃত হয় না। আর এখন কিন্তু আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়েছে, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে একটি সার্থক বাক্য। ঠিক তেমনিভাবে আসক্তি জিনিসটা কি? আসক্তি জিনিস হচ্ছে একটা বাক্যের মধ্যে যে পদগুলো থাকে, এই পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজানোর যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় আসক্তি। নিশ্চয়ই তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে যে সুবিন্যস্ত আবার কি। স্যার, সুবিন্যস্ত হচ্ছে আমাদের যেমন ইংরেজি বাক্যের একটা ঘটনা আছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, ঠিক তেমনিভাবে বাংলা বাক্যেরও ঘটন রয়েছে। একটু উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক। যে আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের এইভাবে, উদাহরণটা হচ্ছে একটু খেয়াল করো, যে আমি বললাম আমি ভাত খাই, এটাকে ইংরেজিতে করলে হবে আই ইট রাইস। একটু খেয়াল করো, আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইংরেজি বাক্যের ঘটনা আমরা পাইলাম, ইংরেজি বাক্যের ঘটনা প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অবজেক্ট। কিন্তু এটাতে যখন আমি বাংলা করেছি, একটু খেয়াল করো, বাংলা করলে অর্থটা হয় কি, আইটা তাহলে সাবজেক্ট, ঠিক আছে, ভাত কিন্তু আসলে ভার্ব না, এটা হচ্ছে অবজেক্ট, তারপরে খাই হচ্ছে ভার্ব। তার মানে দেখো বাংলা বাক্যের ঘটনাটা কি, প্রথমে সাবজেক্ট, পরে অবজেক্ট এবং শেষে ক্রিয়া। তার মানে ইংরেজি বাক্যের সাথে বাংলা বাক্যের কিন্তু একটু হলেও পার্থক্য রয়েছে। কিসের পার্থক্য রয়েছে স্যার? আমাদের অবজেক্ট এবং ভার্বের একটা পার্থক্য রয়েছে। ইংরেজি বাক্যে সবসময় অবজেক্টটা শেষে বসে, কিন্তু বাংলা বাক্যে সর্বশেষ বসেছে যেটা, সেটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই সাবজেক্টকে আমরা বাংলায় বলতে পারি কর্তা, আর এই অবজেক্টে আমরা বলতে পারি বাংলায়
কর্ম। কর্ম আবার কি, এটা আবার খেয়াল করো। কর্ম হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। একটা বাক্যের যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াটাকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু কর্মপদ খুঁজে পাবা। যেমন এখানে প্রশ্ন করো আমি ভাত খাই, আমি কি খাই, ভাত খাই, তাহলে ভাত হচ্ছে কর্মপদ। আর খাওয়াটা তো ভার্ব নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ক্রিয়া। একটু খেয়াল করো, তাহলে প্রথমে কর্তা, পরে কর্ম এবং শেষে ক্রিয়া। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। বাংলা বাক্যের এই সিরিয়ালটা যদি না মেনে চলা হয় তাহলে কিন্তু ওটাকে সার্থক বাক্য বলা যাবে না। ঠিক তেমনি ভাবে আসত্তিটা আমাদের এই কাজগুলোই করে। আসত্তির কাজ হচ্ছে বাক্যের অন্তর্গত যতগুলো পদ রয়েছে এই পদগুলোকে সুন্দরভাবে বা সুবিন্যস্তভাবে যে সাজানোর একটা প্রক্রিয়া, সেটার নামই হচ্ছে আসত্তি। যেমন আমি একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো, ফুটবল ফুটবল খেলি মাঠে আমি। আমি লিখলাম ফুটবল খেলি মাঠে আমি। এখানে দেখো তো, আমি এখানে একটা বাক্য লিখেছি স্যার। বাক্যটা কিন্তু ফুটবল খেলি মাঠে আমি কেমন শোনাচ্ছে? নিশ্চয়ই এলোমেলো, কারণ এই বাক্যে সাবজেক্ট হওয়ার কথা ছিল আমি, কিন্তু আমিটা কোথায় চলে গেছে? শেষে গিয়েছে। তার মানে এখানে একটা বাক্য হওয়ার জন্য যতগুলো শব্দ প্রয়োজন প্রত্যেকটাই আছে, কিন্তু বাক্যটি কি হয়নি? সার্থক বাক্য হয়নি। কিসের অভাব রয়েছে? আসক্তির অভাব রয়েছে। যদি আমি এই বাক্যটি আমি এভাবে লিখি যে আমি মাঠে ফুটবল খেলি, আমি মাঠে ফুটবল, তাহলে দেখো তো, তাহলে এখানে আমি সাবজেক্ট রয়েছে, মাঠে ফুটবল খেলি, কি খেলি? ফুটবল খেলি। তাহলে এখানে একটা অবজেক্ট রয়েছে, খেলি হচ্ছে ভাত। তাহলে বাংলা বাক্যের যে গঠন ছিল প্রথমে কর্তা, পরে কর্ম এবং শেষে ক্রিয়াপদ, এখানে কিন্তু এই বাক্যে মিলেছে। কিন্তু এই বাক্যে কখনো মিলেছে? মিলেনি স্যার। কারণ আমরা একটা বাক্যের মধ্যে সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো? যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তা খুঁজে পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক খুঁজে পাওয়া যায়। আর ক্রিয়া তো আমরা দেখেই বুঝতে পারি, রূপ দেখেই বুঝতে পারি যে কোনটাকে ক্রিয়া বা কাজ বলা হয়। একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে একটি সার্থক বাক্য। আর এখানে এই বাক্যের মধ্যে কিন্তু আসক্তির অভাব রয়েছে। তার মানে আসক্তিটা কিন্তু বাক্যের মধ্যে থাকাটা কিন্তু অতীব জরুরি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আসক্তি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব যোগ্যতা। স্যার যোগ্যতা কি? বাক্যের অন্তর্গত যোগ্যতা হচ্ছে বাক্যের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। আমি আবার বলছি, বাক্যের অন্তর্গত ভাবগত এবং অর্থগত মিলবন্ধনের নামটাই হচ্ছে যোগ্যতা। এখানে আমি যদি একটা উদাহরণ দিই, আমি বললাম যে হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে। স্যার হাতি আকাশে উড়ে, প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, ঠিক আছে, পরিপূর্ণ বাক্য। কিন্তু আসলে কি এই বাক্যটি হয়েছে? অসম্ভব, এই বাক্যটি হয়নি। এই বাক্যটি কিসের অভাব রয়েছে? যোগ্যতার অভাব রয়েছে। ভাবগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে কোনোটাই এর মিল নেই। কেননা হাতি কখনো আকাশে উঠতে পারে না। কিন্তু আমি যদি এখানে দিতাম যে পাখি আকাশে উড়ে, তাহলে কিন্তু সঠিক বাক্য। কিন্তু যখনই আমি দিয়েছি হাতি আকাশে উড়ে, এটা কিন্তু আসলে পরিপূর্ণ বাক্য হয়নি। যেরকম ভাবে আমি যদি উদাহরণ দিই তোমাদের, যে প্রচন্ড রৌদ্রে বর্ষা হয়েছে। স্যার প্রচন্ড রৌদ্রে কি কখনো বর্ষা হয়? প্রচন্ড রৌদ্রে কখনো বর্ষা হয় না। তার মানে এগুলো কিন্তু ভাবগত এবং অর্থগত কোনোটাই মিল প্রকাশ করে না। তার মানে আমাদের এই বাক্যেও কিন্তু একটি যোগ্যতার অভাব রয়েছে। যদি কোনো বাক্যের যোগ্যতার অভাব থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু সার্থক বাক্য বলতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা জানলাম বাক্য কি, আমরা জানলাম একটি বাক্যের দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, আরটি হচ্ছে বিধেয়। এছাড়া আমরা জানলাম একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এই আজকের ক্লাস থেকে বাসায় যে কাজটি করবে,
তোমরা এখান থেকে 10টি এমসিকিউ জ্ঞানমূলক আকারে SW করবে। প্রতি রবিবার তোমরা কিন্তু SW খাতা জমা দিবে, এক রবিবারে SW খাতা জমা দিবে, অন্য রবিবারে সেই খাতা ফেরত নিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আবার অন্য ক্লাসে বাক্য প্রকরণের পার্ট 2 নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তোমরা আমার সাথেই থেকো। আজকে ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।